আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, পরীক্ষা নিয়ে ব্যস্ত আছো, ভালো প্রিপারেশন নিয়ে ভালো একটি পরীক্ষা দাও, এই শুভকামনাই থাকবে। তো আজকের ক্লাসে আমরা শুরু করব দেশের স্বনামধন্য সহায়ক বইয়ের মডেল 3-এর MCQ এক কথায় উত্তরগুলো করার চেষ্টা করব এবং সুযোগ হলে সংক্ষিপ্ত প্রশ্নগুলো করার চেষ্টা করব। তো বরাবরের মতোই আমি বলে এসেছি যে মডেল টেস্টগুলো সমাধান করলে অনেকটাই তোমাদের একটা প্রশ্ন সম্পর্কে ধারণা হয়ে যাবে। এটা আসলে আমাদেরকে সরকার শিক্ষা মন্ত্রণালয় যে নমুনা প্রশ্ন দিয়েছে, তোমরা দেখবে নমুনা প্রশ্ন আলোকী প্রশ্ন হবে। তো নমুনা প্রশ্ন এর ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবে, সেটা হচ্ছে যে বই থেকে হুবহু প্রশ্ন তেমন নাই নমুনা প্রশ্নতে, তো প্রশ্ন তৈরি করে দিতে হবে। প্রশ্ন বইয়ের আদলেই হবে, টপিক মেথড ঠিকঠাক থাকবে, কিন্তু সরাসরি প্রশ্ন বইতে এইভাবে না থাকায় প্রশ্ন মডিফাই করে আসবে। তো নমুনা প্রশ্ন এই মডেল টেস্টগুলো করলে হবে কি, তোমার হচ্ছে ভালো একটা ধারণা আসবে যে প্রশ্নের ধরনটা কেমন হতে পারে। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এখানে বহু নির্বাচনী মানে এমসিকিউ একে বলছে 3টি স্থানাঙ্ক দেয়া আছে, কার্তেশীয় স্থানাঙ্ক। বলছে বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজটি কোন ধরনের। এই ধরনের MCQ একটু সময় সাপেক্ষ হয়, তো এই কারণে খুব দ্রুততার সাথে কাজ করতে হবে এবং এখানে বুঝে নিতে হবে তুমি কিভাবে করা যায়। তো আমি বোঝানোর স্বার্থে একটু স্লো করব, বাট তোমাদেরকে একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে যে কিভাবে করলে তুমি আসলে ভালো করতে পারবা। তো আমি আগে 3টি বিন্দু লিখে নিয়েছি। এখন এই 3টি বিন্দু থেকে এখানে দেখো সমবাহু, সমদ্বিবাহু, স্থূলকোণী, সমকোণী, সমদ্বিবাহু। তো এই 4টা অপশনের মধ্যে থেকে তোমাকে ভাবতে হবে যে কত দ্রুত আমি কীভাবে বের করতে পারবো। তো তোমরা প্রথমে যেটা করবো হচ্ছে এখানে বাহু 3টি ABBC আর হচ্ছে CA। তো AB এর তুমি দৈর্ঘ্য নির্ণয় করার চেষ্টা করো, AB এর দৈর্ঘ্য নির্ণয় করো। তুমি মনে করো AB এর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি, রুট। তুমি যদি স্কোয়ার বের করো তাহলে তোমাকে রুট দিতে হচ্ছে না, তাহলে তোমার হচ্ছে যে রুটের কাজটা সেরে গেলে তুমি শুধু মান বের করে নিলে হচ্ছে। তো AB এর মান এখানে কত আসবে, x1 12 মাইনাস x2 মাইনাস মাইনাসে প্লাস প্লাস y1 মাইনাস y2, এটা হচ্ছে AB। এরপর BC কত, -2 BC স্কোয়ার -2 -6 প্লাস 6 -0, এটা হচ্ছে কি BC স্কোয়ার। এরপরে C স্কোয়ার, CA স্কোয়ার হবে হচ্ছে C x1 মাইনাস a x2 প্লাস y1 মাইনাস y2। তো এখন এই 3টি তুমি এগুলো ক্যালকুলেটরে কত করে ফেলবা, তাহলে 12 আর 2 14, 14-এর উপর স্কোয়ার, 14কে স্কোয়ার করলে কত হয় দেখো, এক লাইনে গুণ, 16 উপরে নিচে গুণ করে 16 6 মাথায় 1, তারপর কোন গুণ করো, 4 কে 4 কে 4 8 8 1 9, আবার উপর নিচে গুণ করে 1 1 1 196 196 প্লাস 8 থেকে 6 গেলে 2, 2কে স্কোয়ার করলে 4, তো আলটিমেটলি এখানে 200 আসতেছে। আর এখানে আসতেছে কি 6 2 8, 8কে স্কোয়ার করলে 64, 6কে স্কোয়ার করলে 36, এখানে আসতেছে 100। আর এখানে আসতেছে 6কে স্কোয়ার করলে 36, 8কে স্কোয়ার করলে কত 64, 100। তাহলে আমরা কি দেখলাম, আমরা এখানে দেখতে পাচ্ছি যে AB স্কোয়ারের মান আসছে 200, কিন্তু BC স্কোয়ার এবং হচ্ছে CA স্কোয়ার দুইটার মানে আসছে কত 200। তাহলে BC আর হচ্ছে CA এই দুটি বাহু সমান, কিন্তু AB সমান নয়। তাহলে দুই বাহু সমান হচ্ছে, তাহলে কি এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, তাই না? এই সমদ্বিবাহু ত্রিভুজ অপশন থাকলে সরাসরি উত্তর হয়ে যাবে, কিন্তু এখানে একটা ঘটনা আবার রয়ে গেছে যে একটা অপশনে সমকোণী সমদ্বিবাহু দেওয়া আছে। এখন সমকোণী সমদ্বিবাহু যেহেতু দেওয়া আছে, তার মানে সমদ্বিবাহু তো হয়েছে, কিন্তু সমকোণী কিনা সেটা একটু দেখি। এটা তোমরা কিভাবে দেখবা, এটা দেখবে হচ্ছে যে ধরো তুমি যদি ত্রিভুজটা যদি এইভাবে অঙ্কন করো, এই যে যদি ত্রিভুজটা এইভাবে অঙ্কন করো, তাহলে তুমি দেখো AB এর মান সবচেয়ে বড়, তাহলে একটা ত্রিভুজ সমকোণী কিনা আমরা চেক করতেছি। হ্যাঁ, তাহলে এটা যদি সমকোণ হয় তাহলে এর বিপরীত হচ্ছে অতিভুজ,
তো অতিভুজের বাহুটা সবচেয়ে বড় হবে, তাহলে অতিভুজের বাহু সবচেয়ে বড় হলে এখানে এ বি স্কোয়ার যেটা সেটা 200, তার মানে এটাই তো সবচেয়ে বড় হওয়া উচিত। তো এটা যদি সবচেয়ে বড় হওয়া উচিত হয় তাহলে আমরা এই যে সমকোণ এটা এটা এইটুক আর এটা যদি হয়, এটা যদি সমকোণ হয়, এটা যদি অতিভুজ হয়, তাহলে যে কোনো একটা লম্ব ভূমি হতে পারে, এটা লম্ব ধরো, এটা ভূমি ধরো, সমস্যা নেই। যদি এই কোণ নিয়ে কাজ করে তাহলে এটা লম্ব, এই কোণ নিয়ে কাজ করলে এটা লম্ব, সেটা সমস্যা না। তো এইটার ক্ষেত্রে এখন এটা সমকোণ হলে এটার বিপরীত অতিভুজটা সবচেয়ে বড়। তো অতিভুজ এখানে হচ্ছে কত, √200। তো √200 আর আরেকটা হচ্ছে কি লম্ব ধরো, এটা 100, √100, এটা √100। তো আমরা তাহলে কি পেলাম, আমরা হচ্ছে এটার মান আসতেছে হচ্ছে 10√2, এটার মান হচ্ছে 10 আর এটার মান হচ্ছে 10। তো এই দুইটা বাহু সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু এই ত্রিভুজের। তো এখানে একটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে এখানে √10, এখানেও √10, আর এটা √100 আর এটা হচ্ছে √200। তো আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার, তার মানে হচ্ছে এখানে যদি আমরা এটাকে এ বি কল্পনা করি তাহলে এটা সি, তাহলে এ বি স্কোয়ারের যে মান সেটা যদি এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ারের সমান হয় তবে এটা সমকোণী ত্রিভুজ, আদারওয়াইজ এটা সমকোণী ত্রিভুজ নয়। তো এ বি স্কোয়ারের মান আমরা কত পাইছি, 200 পাইছি একটু আগে, আর এসি স্কোয়ার পাইছি হচ্ছে 100, আর বিসি স্কোয়ারও পাইছি 100। এখন এই দুইটাকে যোগ করলে কি যদি সমান হয় দুই দিক, তাহলে এটা সমকোণী হচ্ছে, তাই না? তো যেহেতু আমাদের এখান থেকে মান সমানই আসছে, সুতরাং সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো একটা বিষয় খেয়াল করছো কি তোমরা, এই একটা ম্যাথের জন্য আমাদেরকে কি পরিমাণ ক্যালকুলেশন করা লাগছে। তো এই ক্যালকুলেশনগুলো আমি লিখে করেছি, তোমরা লিখে করার কোনো প্রয়োজন নাই, তোমরা ক্যালকুলেটরে করেই দুইটা মান যখন একরকম পেয়ে যাচ্ছ, আরেকটা মান এরকম তুমি বলে দিবে সমদ্বিবাহু। এবার এই সমদ্বিবাহু ত্রিভুজকে সরাসরি তুমি পিথাগোরাসের যে সূত্রটা আছে, বড়টাকে অতিভুজ ধরবা আর বাকি দুইটাকে হচ্ছে এই লম্ব বা ভূমি এভাবে ধরে নিবা, ধরে নিয়ে যদি এইভাবে সূত্রের মধ্যে ফেলে যোগ করে ফেলো, যদি দুই দিক সমান দেখো, সুতরাং এটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এবার আসো প্রশ্ন নম্বর 2 বলছে বাইনারিতে একটি বইয়ের দাম এত টাকা হলে দশমিকের মূল্য কত টাকা। তো বাইনারিতে যে দামটা আছে, বাইনারির এই দামটা আমরা আগে লিখে নিব। বাইনারিতে কত আছে, বাইনারিতে আছে 2 নম্বর 1001110। তো বাইনারির এটা আমরা একটু জায়গা নিয়ে যদি লিখি তাহলে ভালো হবে। তো এখানে এভাবে আমরা পাবো, দেখো 1 2 4 8 16 32 64, তাই না? এভাবে আমরা যদি ডাবল করে লিখি সংখ্যার মান অনুসারে 1 2 4 8 16 32 64, 6-7টা ডিজিট, এখানেও 6-7টা ডিজিট। এখন যেগুলো 1 সেগুলো আমরা যোগ করব, যেমন এইটা যোগ হবে, তারপরে এটা যোগ হবে, যেগুলো যোগ হবে সেগুলো আমি লিখছি যোগ আকারে 64 + 8 + 4 + 2। তো এটাকে আমরা যোগ করি 4 8 8 2 16 16 4 20 0 মাথায় 2 6 আর 2 8 80। এটা হচ্ছে আমাদের কত, দশমিক সংখ্যা। তো অপশনের মধ্যে এটি যদি থাকে সেটাই উত্তর হবে, যেমন অপশন ঘ, এটি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? তো এটা তুমি বিপরীতভাবে অপশন টেস্টও করে করতে পারো, বাট এটা বিপরীতভাবে করতে গেলে সময় বেশি লাগবে। তাহলে দেখলে এইটাতে কিন্তু বেশি সময় লাগেনি, দ্রুতই হয়ে গেছে। এবার আসো প্রশ্ন 3। তো প্রশ্ন 3-এর ক্ষেত্রে কি বলছে, প্রশ্ন 3 বলছে একটি শার্ট 15% ক্ষতিতে 850 টাকায় বিক্রয় করা হলো, শার্টটির ক্রয় মূল্য নিচে কোনটি। 15% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে কততে, 850 টাকায়। তাহলে শার্টটির ক্রয় মূল্য বের করতে হবে। তো আমাদেরকে ক্রয় মূল্যের সূত্র জানলে এই অঙ্কটা করা সহজ হবে। এখানে যেহেতু বলেছে আমাদেরকে শার্টটি 15% ক্ষতিতে বিক্রয় হলো আর বিক্রয় মূল্য হচ্ছে কত, 850 টাকা, ক্রয় মূল্য নিচের কোনটি। তো এখানে 15% যেহেতু আছে, সুতরাং আমরা এখানে শতকরার একটা আভাস পাচ্ছি। তা আমাদেরকে নির্ণয় করতে হবে ক্রয় মূল্য। তা আমরা দেখো ক্রয় মূল্য সমান সমান যত টাকায় বিক্রয় করলো 850 টাকা উপরে লিখলাম, আর হচ্ছে যত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো, তো 100% থেকে তত পার্সেন্ট বিয়োগ যাবে। আর যেহেতু আমাদেরকে এখানে পার্সেন্টেই বের করতে, মানে পার্সেন্টেই ক্ষতি দেওয়া আছে, আমরা 100 গুণ করব।
তো এই সূত্র অনুসারে অর্থাৎ ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য বাই যত টাকা ক্ষতি 100-তে তত দিয়ে ভাগ গুণ 100। তাহলে আমরা এখন যেটা পাবো সেটা হচ্ছে আমাদের আনসার। উপরে 850 আর নিচে 100 থেকে 15 গেলে 85, উপরে আবার 100 গুণ। তো 85 দিয়ে 850কে ভাগ করলে হচ্ছে 10, 10 আর 100 গুণ করলে হয় 1000। ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা। তো ক্রয় মূল্য 1000 টাকা হবে। তাহলে আমাদের অপশন কোথায়? 3-এর খ। খ হচ্ছে 1000 টাকা আমাদের হচ্ছে ক্রয় মূল্য, আর 1000 টাকায় 15% ক্ষতি হয়। তো 1000-এর 15% পার্সেন্ট বের করলেও তুমি বুঝতে পারবা, যদি সেটা 850 টাকায় 1000-এর 15% বের করার পর যদি তুমি 1000 থেকে ওই পার্সেন্টটা বিয়োগ দিয়ে 850 পাও, তাহলে তুমি বুঝতে পারবে অপশন খ হচ্ছে উত্তর। তো এটা তুমি তোমার মতো করে করবা। এটা আশা করি শর্টকাটই বলা যায়। ক্রয় মূল্য সমান সমান যত বিক্রি করলো সেটা আর যত লসে বিক্রি করলো, লস হলে হচ্ছে বিয়োগ হবে, আর লাভ হলে যোগ হবে, আর গুণ 100। এটা সহজ পদ্ধতি আছে, তোমরা এটা মাথায় রাখতে পারো। আমি আবার বলছি, ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য 100, টোটাল পার্সেন্ট 100, 100 থেকে যত পার্সেন্ট লাভ বা ক্ষতি, যত ক্ষতি হলে বিয়োগ, লাভ হলে যোগ, গুণ 100। এভাবে করি। ঠিক আছে। তাহলে প্রশ্ন নম্বর 4 একটি প্রশ্ন যেটা বলা হয়েছে, একটি আয়তাকার টেবিলের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে x ও y একক, অপর একটি আয়তাকার টেবিলের ক্ষেত্রফল প্রথম টেবিলটির ক্ষেত্রফলের বর্গ ও ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান হলে দ্বিতীয় টেবিলটির ক্ষেত্রফল কত বর্গ একক? খুব বড় প্রশ্ন, কিন্তু সহজ আছে, বুঝে নাও। বলছে একটি আয়তাকার টেবিলের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে x ও y একক। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। এটার সাথে অপর একটি আয়তাকার টেবিলের ক্ষেত্রফল প্রথম টেবিলটির ক্ষেত্রফলের বর্গ ও ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। তাহলে দ্বিতীয় টেবিলের ক্ষেত্রফল কত বর্গ একক? শর্ত কি? অপর একটি আয়তাকার টেবিলের ক্ষেত্রফল প্রথম টেবিলটির ক্ষেত্রফলের বর্গ ও ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান হলে দ্বিতীয় টেবিলের ক্ষেত্রফল কত বর্গ একক? এটা একটু বুঝে নিতে হচ্ছে কি, দৈর্ঘ্য x, প্রথমের দৈর্ঘ্য কি x আর প্রস্থ y। এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? অপর একটি আয়তাকার টেবিলের ক্ষেত্রফল। তাহলে আগে এই প্রথমের ক্ষেত্রফল কত? প্রথমের ক্ষেত্রফল হচ্ছে xy। আচ্ছা, অপর একটি আয়তাকার টেবিলের ক্ষেত্রফল প্রথম টেবিলটির ক্ষেত্রফলের বর্গ, প্রথম টেবিলটির ক্ষেত্রফলের বর্গ। তাহলে এটার বর্গ কত? ক্ষেত্রফলের বর্গ সমান সমান x স্কোয়ার y স্কোয়ার, বর্গ ও ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। তাহলে ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টি, এটার দ্বিগুণ মানে হচ্ছে ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। তাহলে 2xy। প্রথমে ছিল আমরা প্রথমটার ক্ষেত্রফল বের করলাম, পরে এর বর্গের সমান বলছে বর্গ x স্কোয়ার y স্কোয়ার, এরপর দ্বিগুণ বলছে 2xy। এখন এই দুইটাকে যোগ করলে হচ্ছে কত? দ্বিতীয়টার ক্ষেত্রফল পাওয়া যাবে। যেমন এই যে বলছে যে অপর একটি আয়তাকার টেবিলের ক্ষেত্রফল হবে প্রথম টেবিলটির ক্ষেত্রফলের বর্গ ও ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। তাহলে আমরা দ্বিতীয়টির ক্ষেত্রফল পাবো হচ্ছে কি? দ্বিতীয় ক্ষেত্রফলটা পাবো হচ্ছে প্রথমটির ক্ষেত্রফলের বর্গ ও প্রথমটির ক্ষেত্রফলের দ্বিগুণ। এটা হচ্ছে দ্বিতীয়টির ক্ষেত্রফল। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy, এই অপশন যেটা আছে সেটা অ্যান্সার। খতে আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy, এটাই হবে আমাদের কি উত্তর, অপশন খ। এখন আমাদের প্রশ্ন 5-এ আসি। 5-এ বলছে 42 থেকে 48 শ্রেণীর শ্রেণীব্যাপ্তি কত? তো 42 থেকে 48, আমরা যেহেতু এখানে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন কিছু উল্লেখ নাই, আমরা 42 থেকে 48 পর্যন্ত গুনি। 42, 43, 44, 45, 46, 47, 48। দেখো খেয়াল করে, আবার 42, 43, 44, 45, 46, 47, 48, 7। তাহলে আমাদের এখানে অপশন হবে গ, এটাই অ্যান্সার।
তো 6 নম্বরে বলছে ABCD চতুর্ভুজের শীর্ষ 4টির স্থানাঙ্ক যথাক্রমে এটা 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 এবং এটা, এর ক্ষেত্রফল শূন্য হলে এর মান কত? তো চতুর্ভুজের 4টি কাটতে 6 নং প্রশ্নে ABCD চতুর্ভুজের শীর্ষ 4টির স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে এবং বলছে যে এখানে ক্ষেত্রফল যদি শূন্য হয় এর মান কত। দেখো আমি সূত্রটি লিখে নিয়েছি এখানে। দেখো যখন চতুর্ভুজ বলবে স্থানাঙ্ক দিয়ে যখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে তখন আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফল হবে এটা x1 y1 x2 y2 x3 y3 x4 y4 x1 y1। আবার এরপরে এইভাবে করে আমরা কোনাকুনি গুণ করে ফেলবো, গুণ করে যোগ করবো, আবার এইভাবে করে আমরা কোনাকুনি গুণ করবো, গুণ করে যোগ করবো, আর সূত্র মাঝখানে মাইনাস হবে। তো এখন আমার যে স্থানাঙ্ক দেওয়া আছে সেটা আমি লিখছি, লেখার পর দেখো কোনাকুনি গুণ করছি, গুণ করে এভাবে লিখছি, এরপর মাইনাস দিয়ে আবার কোনাকুনি গুণ করছি, এটা হচ্ছে বাম থেকে ডানে কোনাকুনি গুণ। তো এটা ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে আছে। তো তুমি সবচেয়ে সহজ হচ্ছে এত বেশি কিছু চিন্তা না করে এইভাবে যদি নাও প্রথমে, তারপরে এইভাবে নিয়ে নিবা। তো এখন এরপরে গুণ করে এটা বিয়োগ করে দিব। এখন দেখো ক্যালকুলেশন করার পর এদিকে আসতেছে এটা আর এদিকে আসতেছে হচ্ছে এটা। এখন আমরা মাইনাস তুলে ফেললে মাইনাসটা প্লাস হয়ে আসে, আর 30 থেকে 12 গেলে হচ্ছে কত 18 হয়, -18, আর 2 আর 4 যোগ করলে 6 হয়। এখন এইটা সমান সমান কি হবে? এটা সমান সমান হচ্ছে কি 0, কারণ আমাদের ক্ষেত্রফল কি দেওয়া আছে 0 দেওয়া আছে। এখন ক্ষেত্রফল যেহেতু 0 দেওয়া আছে তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি 6a ইকুয়াল -18 ওই পাশে গেলে 18 হবে, অর্থাৎ a ইকুয়াল 18কে 6 দিয়ে ডিভাইড করলে সুতরাং a সমান সমান 3। তো আমাদের কাছে এটাই চাইছে, a এর মান কত। তো a এর মান আমরা আমাদের কাছে পাচ্ছি হচ্ছে কত, দেখো শূন্যতে a এর মান 3। তো 7 নম্বর প্রশ্নে বলছে কোনো বৃত্তের দুটি যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদবিন্দুটি বৃত্তের কি হবে? বৃত্তের দুটি যা পরস্পরকে কি করে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদবিন্দুটি বৃত্তের কি হবে? এখানে খুব ভালো করে খেয়াল করো, এখানে বলছে বৃত্তের দুটি যা পরস্পরকে কি করবে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে প্রথমে দুটি যা, এরপর পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে একটা বৃত্ত যদি এটা যদি একটা বৃত্ত হয় তাহলে এইটাকে দুইটা যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তুমি এখানে এই যে এখানে একটা যা নাও, আবার এই মানে এখানে আরেকটা যদি যা নাও, তো দেখো তো এটা কি সমদ্বিখণ্ডিত হয়? হয় না। তো তুমি যদি এইটা যদি কেন্দ্র হয়, কেন্দ্র দিয়ে এখন যেটা আঁকলা এটা মনে করো একটা যা, আবার এই পাশ থেকে যদি এই পাশে একটা নাও এবি সিডি, এটা আরেকটি যা, তাহলে এবি এবং সিডি পরস্পর এই যে ও বিন্দুতে ছেদ করতেছে এবং এর ফলে এইটুকুর মান আর এইটুকুর মান সমান, এটার মান আর এটার মান সমান। তার মানে শুধুমাত্র কেন্দ্র দিয়ে কেন্দ্রে যখন তাদের অবস্থান থাকবে এবং কেন্দ্রগামী যা পরস্পরকে কি করে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা মাথায় রাখবা যে বৃত্তের কেন্দ্রগামী যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমাদের এই কোনো বৃত্তের দুটি যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদবিন্দুটি হবে বৃত্তের কেন্দ্র, কারণ কেন্দ্রগামী যা কি করে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, যেটা হচ্ছে আবার ব্যাস। যেমন এখানে তুমি রাখতে পারো কেন্দ্রগামী যা বৃত্তের কেন্দ্রগামী যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, তাহলে কেন্দ্র দিয়ে যাচ্ছে। আচ্ছা 8 নম্বরে বলছে 20% হার মুনাফায় 500 টাকা, 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা? চক্রবৃদ্ধি মুনাফা চাইছে। তো চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে কত? সি সমান সমান চক্রবৃদ্ধি মুনাফাতে কি থাকবে না, মুনাফা রাখবে না, মুনাফা না রেখে 1+r² -1 করে দিবে। তো এখানে আমাদের কি দরকার, পি এর মান দরকার। তো পি এর মান তো এখানে দেওয়া আছে কত 500। আচ্ছা ভিতরে দরকার হচ্ছে 1+r, এক বাংলা লিখলাম, আর হচ্ছে 20%, তার মানে আমরা লিখতে পারি 0.2 বিয়োগ আবার কে 1, তো 500, আর হচ্ছে এখানে n এর মান হচ্ছে কত 3, তো 1.03 1.2 এটার উপর পাওয়ার 3 বিয়োগ 1। এখন তুমি ক্যালকুলেটরের সাহায্য নিতে পারো, কারণ ক্যালকুলেটর ছাড়া তোমার একটু সময় সাপেক্ষ লাগতে পারে। যদি হাতে হাতে করতে চাও হাতেও করতে পারো। এখন এখানে
তো তোমরা এখন ক্যালকুলেশন করে এখান থেকে যে মান পাবা সেটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফার মান। তোমরা ক্যালকুলেশন করলে এখানে 364 পাবা। 364 হচ্ছে আমাদের কি উত্তর। ক্যালকুলেটর করে দেখতে পারো, 364 উত্তর আসবে। তো এইটা হচ্ছে যে 8 নম্বর গেল। এখন আমরা 9 নম্বরের প্রশ্ন দেখি। 9 নম্বর প্রশ্নে বলছে একটি বাক্সের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার এবং আয়তন 90 ঘন সেন্টিমিটার হলে উচ্চতা কত সেন্টিমিটার হবে? তো এখানে এই 9 নম্বরে খেয়াল করো, আয়তন দেয়া আছে। তো আয়তনের সূত্র আমরা জানি কি, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার গুণফল। এখন আমাদেরকে বের করতে হবে উচ্চতা। তাহলে যেটা বের করতে হবে সেটা বাম পাশে নিয়ে আসো, যা যা দেওয়া আছে সব ডান পাশে নিয়ে যাও। দৈর্ঘ্য গুণ প্রস্থ, এইভাবে যে কোনো একটা বের করতে বললে যেগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে বের করবে। এখন আয়তন দেওয়া আছে 90, দৈর্ঘ্য দেওয়া আছে 6 আর প্রস্থ দেওয়া আছে 5। তো এখন 500 কত 30, 30 দিয়ে 90কে ভাগ করলে 3 হয়। তাহলে আমাদের উচ্চতা হচ্ছে কত? এই যে অপশন ক 3, এটাই অ্যান্সার। তো দ্রুততার সাথেও করা যায়, বুঝের স্বার্থে হয়তো সময় লাগে। 10-এর ক্ষেত্রে হচ্ছে দুটি কার্যশী স্থানাঙ্ক দেওয়া আছে। এই দুটি বিন্দুগামী রেখাটি এক্স ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল কত বর্গ একক হবে? তো খেয়াল করো, এরকম বিন্দুগামী রেখাটি এক্স ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল কত বর্গ একক বের করতে হবে। তো এখানে একটা খেয়াল করো, আমি চিত্র ড্র করে নিয়েছি। বলছিল এই -40, তো -40 স্বাভাবিকভাবে এদিকে এক্সের -4 আর ওয়াই 0, তারপর হচ্ছে যে 0.5, তাহলে এই এক্সের 0, ওয়াই এর মানে এক্স 0, তার মানে এক্সের মানে এখানে মূল বিন্দুতে থাকতেছে। আর ওয়াই যেহেতু 5 মানে পজিটিভ, তার মানে ওয়াই পজিটিভ উপরের দিকে এই বিন্দুতে ধরো 0.5। আর হচ্ছে যে এই আর কোনো বিন্দু নাই, এই দুটো বিন্দু দেওয়া আছে। তো এই রেখাটি এক্স এবং ওয়াই অক্ষের সাথে ত্রিভুজ তৈরি করছে। তাহলে এক্স, এটা হচ্ছে এক্স অক্ষের সাথে তার গঠিত বাহু, আর এটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে তার গঠিত বাহু। তাহলে এটি একটি কি সমকোণী ত্রিভুজ চলে আসলো। এখন এই ত্রিভুজের আমার কাছে 3টি স্থানাঙ্ক আছে। এই 3টি স্থানাঙ্ক ত্রিভুজের স্থানাঙ্ক দিয়ে যখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করি সেই অনুযায়ী লিখলাম, এটা প্রথম বিন্দু, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এরপর প্রথম বিন্দু আবার এত বর্গ একক, তাই না? তো এখন আমরা কোনাকুনি গুণ করছি, গুণ করে বিয়োগ করছি। আর যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করতেছি, দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল এগুলো কখনো কি হয় না, ঋণাত্মক হয় না। সুতরাং এখানে মোড ব্যবহার করছি, মডুলাস। মডুলাস মানে হচ্ছে মাইনাস ভ্যালু আসলেও সেটা প্লাস হয়ে যাবে। তো এখানে 2 দিয়ে আমরা 20কে ভাগ করলে 10 বর্গ একক পাচ্ছি। এটা হচ্ছে আমাদের কি এই ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে এই বিন্দুগামী রেখাটি এক্স ও ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল হবে অপশন গ 10 বর্গ একক। এটা আমাদের উত্তর। এবার আসো প্রশ্ন নম্বর 11। প্রশ্ন নম্বর 11তে কি বলছে, 15 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তে কোনো বৃত্তকলা কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তকলাটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সরাসরি সূত্র আছে, দেওয়া আছে ব্যাসার্ধ। হ্যাঁ, 15 ব্যাসার্ধের সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তকলা কেন্দ্রে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তকলাটির ক্ষেত্রফল। বলতে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র লিখতে হবে। বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে θ/360, যেহেতু ক্ষেত্রফল ইন্টু পাই আর স্কোয়ার গুণ হবে। তো থিটা সরাসরি 30 ডিগ্রি দেওয়া আছে, আর পাইয়ের মান 3.1416, আর ব্যাসার্ধ দেওয়া আছে কত, ব্যাসার্ধ দেওয়া আছে 15 সেন্টিমিটার, 15 স্কোয়ার। তো 3×12=36, তাহলে উপরে হচ্ছে 3.1416 ইন্টু 15 কি স্কোয়ার করো, উপরে নিচে 5 25-এর 5, কোনাকুনি গুণ যোগ 10 10 দিয়ে 12, উপরে নিচে গুণ 1 1 1, 225। এখন 12 দিয়ে এই দুইটাকে গুণ করে ফেলো, ভাগ করে ফেলো। 12 দিয়ে এই দুইটার গুণফলকে ভাগ করে তুমি অ্যান্সার যা পাবে সেটা হচ্ছে উত্তর, এবং অ্যান্সার পাবে হচ্ছে অপশন খ 58.90 সেন্টিমিটার স্কোয়ার। এতই হচ্ছে আমাদের কি বৃত্তকলাটির ক্ষেত্রফল। তো মেইনলি তোমার সূত্রটা জানতে হবে, বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় θ/360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র।
আর বৃত্তর চাপের দৈর্ঘ্য যখন বলবে তখন এই θ/360° ইন্টু 2πr হবে তখন। আচ্ছা ঠিক আছে, এখন 12 নাম্বার কি বলছে? 12 নাম্বারে বলছে এত ও এত এর বিয়োগফল কত, অর্থাৎ এটা থেকে এটাকে বিয়োগ করতে হবে। তো এটা থেকে আমরা এটাকে বিয়োগ করি, বিয়োগ করলে কত আসে দেখি। এগুলো ভয় পাওয়ার কিছু নেই, সহজ অঙ্ক, একটু সময় লাগে। তো বিয়োগ করো, 0 থেকে 1 যায় না, 10, 10 থেকে 1 গেলে কত, 10 থেকে 1 গেলে 1, এভাবে 10 1 এখানে এসে যোগ হবে, 1 থেকে 1 গেলে 0 হবে, 1 থেকে 1 গেলে 0, আবার 10 থেকে 1 গেলে 1, 1 থেকে 1 গেলে 0, আবার 1 থেকে 0 গেলে 1, 1 থেকে 1 গেলে 0, 10 থেকে 1 গেলে 1, 1 0 1, এই যে 1 0 1, তারপরে 0 1 0 0 1, এই যে অপশন খ হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমরা এভাবে করতে পারি। এর পরবর্তীতে 13 নম্বর প্রশ্নে কি বলছে? 13 নম্বর প্রশ্নে বলছে হচ্ছে 10% সরল মুনাফায় 5,000 টাকা ব্যাংকে জমা রাখলে দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত টাকা হবে? তো এখানে 13 নম্বর বলছে 10% সরল মুনাফায় 5,000 টাকা ব্যাংকে জমা রাখলে দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত টাকা হবে? তো মুনাফা আসলের সূত্র এই যে দেখো আমি লিখে রাখছি। মুনাফা আসল হচ্ছে এ, আর মুনাফা আসল মানে হচ্ছে সরল মুনাফায় মুনাফা আই যোগ আসল, এই দুইটাকে যোগ করলে যাবে। তাহলে আবার আমরা আই এর সূত্র জানি, আই ইকুয়াল কি পি আর এন। তাহলে বই দিকে পি আছে, পি কমন নেওয়া যায়, পি ইন্টু 1 প্লাস আর এন। তাহলে এখন এই পি এর মান 5,000, আর হচ্ছে 1, আর হচ্ছে আর এর মান 0.1 যেহেতু 10%, আর এন হচ্ছে 2 বছরের যেহেতু। তাহলে এই দুইটা এইখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এ এর মান পেয়ে যাবো 6,000 টাকা। তার মানে হচ্ছে আমাদের 13 এর অপশন গ হচ্ছে উত্তর, 6,000 টাকা। এরপরে 14তে বলছে 50 থেকে 150 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? 50 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় হবে, এখানে 50 থেকে 150 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় হবে 100। এরপর আছে 15 নম্বর প্রশ্ন বলছে 14 ইঞ্চি এবং হচ্ছে 18 ইঞ্চি আকারের একটি কাগজ থেকে 2 ইঞ্চি এবং 2 ইঞ্চি আকারের কয়টি টুকরা তৈরি করা যাবে? তো এটাকে তুমি 14 ইঞ্চি আর 8 ইঞ্চি সবগুলো যেহেতু ইঞ্চিতে আছে, এটা সরাসরি ভাগ করে দাও, ভাগ করে দিলে কি আসে? 7 ইন্টু 4, 28 ইঞ্চি, সংখ্যাটা 28 হবে। তো 28 হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে অপশন গ। তো এতটুকু ছিল এমসিকিউ। আমরা এমসিকিউতে বেশি সময় লেগে গেছি, যার কারণে নতুন এক কথা উত্তরগুলো নতুন ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।